হাই বন্ধুরা, ওয়েলকাম টু ইনসাইড পালস। আমরা 28 আগস্ট এনটিপিসি ফার্স্ট শিফটের কোশ্চেন অ্যানালিসিস, কি ধরনের কোশ্চেন আসছে, কারেন্ট অ্যাফেয়ার্স কিরকম আসছে এবং ডিফিকাল্টি লেভেল কেমন, আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফোক ড্যান্স অফ মহারাষ্ট্র? মহারাষ্ট্রের ফোক ড্যান্স কোনটা? লোকনৃত্য বা ফোক ড্যান্স থেকে কিন্তু বিভিন্ন শিফটে এক দুটো করে কোশ্চেন আসছে, একবার করে দেখে নেবে। দেখো, মহারাষ্ট্রের ফোক ড্যান্স কিন্তু তামাশা, লাবানি, কোলি, তামাশা, এগুলো কিন্তু মহারাষ্ট্রের ফোক ড্যান্স। তাই সঠিক উত্তর হবে অপশন সি, তামাশা। হু ফাউন্ডেড সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? দেখো, আজকের এই সেটটা কিন্তু কিছুটা ইংরেজিতে এবং কিছুটা বাংলায় রয়েছে। এর আগে 29 আগস্টের এক্সাম অ্যানালিসিস করে ফেলেছি, যেহেতু সেটটা ইংরেজিতে সেই কারণে কিন্তু 28 আগস্টের সেটটা পরে করছি। চিন্তা নেই, আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা বাংলা কিন্তু বলে বলে দিয়ে এগোবো। হু ফাউন্ডেড সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করে? দেখো, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি 1905 সালে মহারাষ্ট্রে পুনেতে কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু প্রতিষ্ঠা করেছিল। গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু সঠিক উত্তর হবে। হোয়েন ওয়াজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কখন জন্মগ্রহণ করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 26 সেপ্টেম্বর 1820 সালে বীরসিংহ গ্রাম, হুগলি ডিস্ট্রিক্টে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। সঠিক উত্তর হবে 26 সেপ্টেম্বর 1820। তিনি ছিলেন একজন সোশ্যাল রিফর্মার, এডুকেশনিস্ট এবং রাইটার। বাংলায় নারী শিক্ষা প্রসারে তার বিশেষ ভূমিকা রয়েছে। তাছাড়া বিধবা বিবাহ এবং বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে কিন্তু তিনি সমাজে লড়াই করেছেন। পরের প্রশ্ন, হুইচ বুক ইন কানাডা রিসিভ ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ? কোন বই কন্নড় ভাষায় বা কানাডা ভাষায় ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে? ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কিন্তু পেয়েছে দ্য হার্ট ল্যাম্প। এটা কার লেখা? বানু মুস্তাকের লেখা এই বইটা। আগের শিফটগুলোতে দিয়েছিল বানু মুস্তাকের লেখা বইটির নাম কি, ঠিক আছে? এখানে দিয়েছে কোন বইটি বুকার প্রাইজ পেয়েছে। সুতরাং মনে রাখো, কিন্তু এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স এর সেকশন এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের প্রশ্নগুলো আসছে, রিপিটেড কোশ্চেন আসছে ঘুরিয়ে ঘুরিয়ে। এ দেখো, এই বানু মুস্তাকের লেখা যে বইটা হার্ট ল্যাম্প, সেটা কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট করেছেন দীপা ভাস্তি। হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ আওয়াধ ডিউরিং এস্টাবলিশমেন্ট পিরিয়ড? আওয়াধের রাজধানী কি ছিল, এটা প্রশ্ন। দেখো, এই কোশ্চেনটাও কিন্তু রিপিটেড কোশ্চেন। এর আগে কিন্তু একটা প্রশ্ন দিয়েছিল আওয়াধ প্রতিষ্ঠাতা কে ছিল, এরকম ধরনের একটা কোশ্চেন আমি দেখেছিলাম, সম্ভবত 21 আগস্টের শিফটে। এখন বলছে আওয়াধের ক্যাপিটাল কে ছিল। দেখো, সাদাত আলী খান কিন্তু এই নবাব ছিলেন আওয়াধের, ঠিক আছে? 1722 সালে কিন্তু তিনি এটা প্রতিষ্ঠা করেছিল এবং আওয়াধের ক্যাপিটাল ছিল কিন্তু ফৈজাবাদ। তাই সঠিক উত্তর হবে অপশন এ, ফৈজাবাদ। পরবর্তীতে এই রাজধানী পরিবর্তিত হয়, রাজধানী তখন লখনৌতে হয়, যখন নবাব আসাদউদ্দৌলা ছিলেন। নবাব আসাদউদ্দৌলা তিনি রাজধানী লখনৌতে পরিবর্তন করেছিলেন, ঠিক আছে? স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি সেটা অর্জন করব, এই বক্তৃতাটি কার? এটা বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত। হোয়াট কজ অ্যাসিড রেন? অ্যাসিড বৃষ্টির কোনটি কারণ? এই চারটি অপশন ছিল, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড, নাকি মিথেন, নাকি অক্সিজেন। দেখো, এই চারটি অপশনের মধ্যে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড, এটাই কিন্তু অ্যাসিড রেন বা অম্ল বৃষ্টির কারণ, ঠিক আছে? হোয়াট ইজ দ্য রেসপন্সিবল ফর ফটোসিনথেসিস ইন প্ল্যান্ট? উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য গুরুত্বপূর্ণ জিনিসটি কোনটি? এখানে চারটে অপশনের মধ্যে আমি তিনটে অপশন ছাত্ররা মনে করেছে, আমি তিনটেই দিয়ে দিয়েছি। এটা মেমোরি বেসড কোশ্চেন, এইভাবে অপশন আমি বানাইনি। ছাত্রদের কাছ থেকে যে যে অপশন আমি পেয়েছি ঠিক সেম ভাবেই কিন্তু তোমাদের কাছে নিয়ে আসছি। ক্লোরোফিল হবে সঠিক উত্তর। সালোক সংশ্লেষের জন্য উদ্ভিদের ক্লোরোফিল হচ্ছে দায়ী। আন্ডার দ্য 104 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, 104তম সংবিধান সংশোধনীতে কোনটি অ্যাবলিশ করা হয়েছিল, কোনটি বন্ধ করা হয়েছিল? এই চারটে অপশন ছিল, রাজ্যসভা, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, নাকি রিজার্ভেশন অফ সিট ইন লোকসভা ফর অ্যাংলো ইন্ডিয়ান, নাকি ইন্ডিপেন্ডেন্স ইন জুডিশিয়ারি। 104তম সংবিধান সংশোধনীতে কোন জিনিসটি বন্ধ হয়েছিল বা অ্যাবলিশড হয়েছিল? দেখো, তোমাদের বলে রাখি, 104তম সংবিধান সংশোধনী যেটা 2019 সালে হয়েছিল, সেখানে কিন্তু লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিদের যে সিট ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, অ্যাবলিশড করা হয়েছিল। কিন্তু সিজুল কাস্ট এবং সিজুল ট্রাইবস যেটা ছিল সেটাকে এক্সটেন্ড করে 2030 সাল পর্যন্ত করে দেওয়া হয়েছে। সিজুল কাস্ট এবং সিজুল ট্রাইবসের যে রিজার্ভেশনটা ছিল সেটা এক্সটেন্ড হয়ে 2030 হয়েছে এবং অ্যাংলো ইন্ডিয়ানদের যে রিজার্ভেশন সেটা বন্ধ করা হয়েছিল। তো সঠিক উত্তর হবে রিজার্ভেশন অফ দ্য সিট ইন লোকসভা ফর অ্যাংলো ইন্ডিয়ানস। পরে প্রশ্ন, হোয়ার ওয়াজ সিলেক্স এক্সারসাইজ 2024 হেল্ড? এই যে এক্সারসাইজের কথা বলছে 2024 সালে হয়েছে, সেটা কোথায় হয়েছিল? তোমাদের বলে রাখি, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার যে এক্সারসাইজ হয়েছিল, এই যে সিলেক্স, এটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটি নৌমহড়া, যেটা 17 থেকে 20 ডিসেম্বর 2024 সালে হয়েছিল।
এবং এটা 12তম এডিশন কিন্তু হয়েছিল বিশাখাপত্তনমে। সঠিক উত্তর হবে অপশন সি, বিশাখাপত্তনম। এবার এক্সট্রা ইনফরমেশন হিসেবে একটু দেখে রাখো, কারণ পরবর্তী যে শিফটগুলোতে কোশ্চেন যেহেতু রিপিট আসছে এবং সেম জায়গা থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসছে, তাই এক্সট্রা ইনফরমেশন গুলো তোমাদের দিয়ে রাখছি। দেখো, আইএনএস রানা এবং আইএনএস জ্যোতিক মহড়ায় কিন্তু পার্টিসিপেট করেছিল এবং এটি প্রথম শুরু হয় 2005 সাল থেকে। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ম্যারিটাইম পার্টনারশিপ রয়েছে, সেটাকে আরো জোরদার করা কিন্তু এই এক্সারসাইজের লক্ষ্য। পরে প্রশ্ন, ইফ এ পার্সন অ্যাকোয়ার ফরেন সিটিজেনশিপ, যদি কোনো ব্যক্তি বাইরের দেশের নাগরিকত্ব গ্রহণ করে, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাজ দেয়ার সিটিজেনশিপ সিজড, কোন আর্টিকেল অনুযায়ী তাদের সিটিজেনশিপ ভারতীয় নাগরিকত্ব কিন্তু বন্ধ হবে? যদি কোনো ভারতীয় ব্যক্তি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে, তাহলে কোন আর্টিকেল অনুযায়ী তার ভারতীয় নাগরিকত্ব বন্ধ হবে? সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 9। আর্টিকেল নাম্বার 9 অনুযায়ী যদি কোনো ব্যক্তি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে, তাহলে তার ইন্ডিয়ান সিটিজেনশিপ অটোমেটিক্যালি কিন্তু বন্ধ হয়ে যাবে। এটার মানে হচ্ছে ডাবল সিটিজেনশিপ কিন্তু ভারতে থাকবে না, নট রিকগনাইজ ইন ইন্ডিয়া। হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল ক্যান বি অ্যামেন্ডেড বাই এ সিম্পল মেজরিটি, কোন ধরনের সংবিধান সংশোধনী সিম্পল মেজরিটিতে করা যায়? অপশন এখানে ছাত্ররা মনে রাখতে পারেনি, আমি এক্সট্রা ইনফরমেশন হিসেবে সমস্ত ইনফরমেশন তুলে দিয়েছি যাতে তোমাদের হেল্প হয় এবং পরবর্তী শিফটগুলোতে তোমরা আরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে পারো। দেখো, ভারতীয় সংবিধানের সিম্পল মেজরিটিতে যেগুলো পার্লামেন্টে করা যায় সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 2 এবং 3। এখানে কি করা যায়? ক্রিয়েশন এবং অল্টারেশন অফ বাউন্ডারি অফ স্টেট, রাজ্যের বিভিন্ন বাউন্ডারি তৈরি করা যায় এবং পরিবর্তন করা যায় আর্টিকেল নাম্বার 2-3-এ। এটাও কিন্তু সিম্পল মেজরিটিতে পার্লামেন্টে পাশ করানো সম্ভব। আর্টিকেল নাম্বার 4-এ কি বলছে? প্রভিশন ফর ফরমেশন অফ বাউন্ডারি চেঞ্জ অফ স্টেট, বিভিন্ন রাজ্যের বাউন্ডারির জন্য যে সিদ্ধান্ত সেটাও সিম্পল মেজরিটিতে পাস করা যাবে, সেটাও আর্টিকেল 4-এ রয়েছে। এবং আর্টিকেল 169 যেখানে বলছে ক্রিয়েশন অর অ্যাবলিশন অফ স্টেট কাউন্সিল ইন স্টেট, রাজ্যের যে বিধান পরিষদ থাকে সেই বিধান পরিষদ ধ্বংস করা বা তৈরি করা যেতে পারে আর্টিকেল 169 অনুযায়ী, এটাও কিন্তু সিম্পল মেজরিটিতে পাস করা সম্ভব। এরপর বলছে আর্টিকেল 239A, 239-এর এ, এটা খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল। এই আর্টিকেল থেকে আগের শিফটে কোশ্চেন এসেছে। এখানে বলছে যে কনস্টিটিউশন অফ লেজিসলেশন অফ ইউনিয়ন টেরিটরিজ, ইউনিয়ন টেরিটরিজ এর বিষয়ে যদি কোনো আইন আনা যায়, সেখানেও কিন্তু সিম্পল মেজরিটিতে আইন পাশ করতে পারবে। তাহলে এই 4টে আর্টিকেল কিন্তু গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য। এবার অপশন কি ছিল ছাত্ররা মনে করতে পারেনি, এখানে কি ফ্যাক্টও আমি তোমাদের দিয়ে দিচ্ছি, একটু দেখে নেবে। পিডিএফ কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে কিন্তু প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবে। 28 আগস্টের ফার্স্ট শিফটের মেমোরি বেসড কোশ্চেন অ্যানালাইসিস আমরা করছি। পরে প্রশ্ন দেখো, আন্ডার আর্টিকেল নাম্বার 371A হুইচ স্টেট হ্যাজ বিন গিভেন স্পেশাল প্রহিবিশন, 371 নম্বর আর্টিকেল অনুযায়ী কোন রাজ্যকে একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে? আমরা 28 আগস্টের কোশ্চেন করছি, 29 আগস্টের কোশ্চেন অলরেডি করা হয়ে গেছে, সেখানে কিন্তু সেম কোশ্চেন অ্যাজ ইট ইজ দেওয়া ছিল। ঠিক আছে, তোমরা এবার আমাকে কমেন্টে জানাবে কোন উত্তরটা সঠিক হবে, কেন সেখানে আমি এই কোশ্চেনটা করে দিচ্ছি, সেম কোশ্চেন অ্যাজ ইট ইজ দুটো শিফটেই কিন্তু এসেছে। 14 নম্বর কোশ্চেন, কোন ডিফেন্স সিস্টেম অশ্বিনী র্যাডার এটা ডিআরডিও তৈরি করেছে, বা ডিআরডিও অশ্বিনী র্যাডার তৈরি করেছে কোন ডিফেন্স সিস্টেম? দেখো, মিসাইল ডিফেন্স সিস্টেম নাকি এয়ারফোর্স ডিফেন্স সিস্টেম নাকি নেভাল শিপ নাকি আর্টিলারিজ প্রোটেকশন, কোন প্রোটেকশনটা তৈরি করেছে এই অশ্বিনী র্যাডারকে? দেখো, অশ্বিনী র্যাডার এটা কিন্তু ডিআরডিও তৈরি করেছে, এটার কাজ হলো ইন্ডিয়ান যে এয়ারফোর্স তাকে কিন্তু প্রোটেকশন দেওয়া। সঠিক উত্তর কিন্তু অপশন বি, এয়ারফোর্স হবে। এই অশ্বিনী র্যাডার ডেভেলপ করেছিল ডিআরডিও, ভারতীয় যে বিমান বাহিনী আছে সেখানে কিন্তু প্রোটেকশন দেওয়ার জন্য। হুইচ অফ দ্য কন্টিনেন্ট আর চিলি, পেরু, বলিভিয়া, কোন মহাদেশে চিলি, পেরু, বলিভিয়া এদের দেখা যায়? 4টে অপশন ছিল, আফ্রিকা, সাউথ আমেরিকা, এশিয়া নাকি নর্থ আমেরিকা। সেম 4টে অপশন ছিল। দক্ষিণ আমেরিকা কন্টিনেন্টে চিলি, পেরু, বলিভিয়া এই দেশগুলো অবস্থিত। পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, 2025 সালে এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে পুরুষদের শর্টপুট ইভেন্টের বিজয়ী কে ছিলেন? পুরুষদের শর্টপুট ইভেন্টের বিজয়ী ছিলেন ইরানের মোহাম্মদ রোজা তাইবেজি। তিনি 20.32 মিটার কিন্তু ছুঁড়েছিলেন শর্টপুট খেলায়। এবং 2025 সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতের খেলোয়াড় সমরদীপ সিং গিল তিনি 19.15 মিটার শর্টপুট নিক্ষেপ করেছিলেন। ঠিক আছে, এটিও কিন্তু একটি রেকর্ড। ভারতের হয়ে খেলেছিল সমরদীপ সিং, যিনি রেকর্ড করেছিলেন 19.15 মিটার নিক্ষেপ করে, আর চ্যাম্পিয়ন হয়েছিল ইরানের মোহাম্মদ রেজা তাইবেরি। আমাদের চ্যাম্পিয়ন এর কথা জানতে চেয়েছে, সেই কারণে মোহাম্মদ রেজা তাইবেরি কিন্তু
সঠিক উত্তর হবে। যদিও ছাত্ররা এখানে মনে রাখতে পারেনি কোন অপশন ছিল, এখানে ভারতীয় অ্যাথলেটিকের কথা বলা হয়েছিল নাকি অল ওভার এশিয়ান অ্যাথলেটিকের চ্যাম্পিয়নশিপে কে জিতেছেন তার কথা বলা হয়েছে। সঠিক অপশন কিন্তু ছাত্ররা মনে করতে পারেনি। পরে প্রশ্ন, হাউ মেনি টেস্ট সেন্টার হ্যাভ বিন সেট আপ বাই গভর্নমেন্ট ফর 6G রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টেস্টিং? 6G গবেষণা এবং উন্নয়নের জন্য কতগুলি পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করেছে গভর্নমেন্ট? এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দিচ্ছে, ডিফিকাল্টি লেভেল কিন্তু দিন দিন হাই হচ্ছে। 28 আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটু হাই ছিল আমি বলবো। এখানে অপশন ছাত্ররা মনে রাখতে পারিনি, আমি লিখে দিয়েছি। 6G যে রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার আছে সেখানে দুটো সেট আপ করা হয়েছে গভর্নমেন্ট। প্রথমটা হচ্ছে 6G টেরাহার্জ টেস্ট বেড, আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাডভান্স অপটিক্যাল কমিউনিকেশন টেস্ট বেড। এই দুটো পরীক্ষা কেন্দ্র কিন্তু গভর্নমেন্ট স্থাপন করেছে, ঠিক আছে, 6G। পরে প্রশ্ন হচ্ছে, হুইচ টাইপ অফ গুডস ওয়াজ ইন্ডিয়া ফোকাসিং অন 1950s? 1950 সালে কোন ধরনের পণ্যের উপরে ভারত ফোকাস করেছিল? ক্রুড অয়েল, প্রাইমারি প্রোডাক্ট, মেশিনারি নাকি ইলেকট্রনিক্স? দেখো 1950 দশকে ভারত মূলত পাট, তুলা এবং বস্ত্রের মতন যে প্রাথমিক পণ্যগুলো ছিল তার উপরেই কিন্তু বেশি দৃষ্টি করেছিল। সেই সময় তো 1950 সালে সবে সবে ভারত স্বাধীন হয়েছে, তখন ভারত কৃষি ভিত্তিক ছিল এবং এই যে প্রাথমিক প্রোডাক্টস গুলো রয়েছে, প্রাইমারি প্রোডাক্টস গুলো চা, তুলা, বস্ত্র, এর উপরে কিন্তু ভারতের লক্ষ্য বেশি ছিল। সুতরাং এই প্রাইমারি প্রোডাক্টস তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। হুইচ পিগমেন্ট ইজ রেসপন্সিবল ফর ফটোসিনথেসিস? দেখো সেম প্রশ্ন, একই শিফটে কিন্তু আমি একটা আবার দেখতে পেলাম। সালোক সংশ্লেষের জন্য কোন রঞ্জক পদার্থ দায়ী? এবার তোমরা বলো কোন রঞ্জক পদার্থ দায়ী? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট নাকি অ্যামিলোপ্লাস্ট? ক্লোরোপ্লাস্ট পাতার সবুজ রঞ্জক পদার্থ, আর এই রঞ্জক পদার্থের মধ্যেই থাকে কিন্তু ক্লোরোফিল, যা সূর্যালোক শোষণ করে। একটু আগেই সেম কোশ্চেন দেখলে ক্লোরোফিল নিয়ে। এই যে রঞ্জক পদার্থ ফটোসিনথেসিসের জন্য দায়ী সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেটা পাতার ক্লোরোফিলে থাকে। পরের প্রশ্ন দেখো, হুইচ আর্টিকেল ওয়াজ অ্যামেন্ডেড ইন উমা ভারতী কেস বাই সুপ্রিম কোর্ট? কোন আর্টিকেল সংশোধন করা হয়েছিল উমা ভারতী কেসে? উমা ভারতী কেস তোমাদের একটু বলে রাখি, উমা ভারতী কেস বাবরি মসজিদ নিয়ে কিন্তু রিলেটেড, ঠিক আছে। এটা আন্ডার আর্টিকেল নাম্বার 142 আর্টিকেল নাম্বারে এসেছিল এবং সুপ্রিম কোর্ট গেভ গাইডলাইন টু প্রোভাইড কমপ্লিট জাস্টিস। বাবরি মসজিদ রিলেটেড একটা কেস যেটা আর্টিকেল নাম্বার 142 অনুযায়ী হয়েছিল এবং সুপ্রিম কোর্ট সেটা দিয়ে জাস্টিস প্রোভাইড করেছিলেন, ঠিক আছে। এখানে এক্সট্রা ইনফরমেশন হিসেবে লিখে দিয়েছি, তোমরা একবার পড়ে নেবে। আর্টিকেল 361 সম্পর্কেও কিছুটা ইনফরমেশন দেওয়া রয়েছে, কর্ণাটকের এমএলএ প্রোটেকশন নিয়ে রয়েছে, একবার দেখে নেবে, পিডিএফ দিয়ে দেবো। হু সেট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল রেকর্ড ইন 200 মিটার এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ? 200 মিটার এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে কে রেকর্ড করেছে? সঠিক উত্তর হবে অনিমেষ ফাজুর। তিনি 200 মিটার এশিয়ান অ্যাথলেটিক দৌড়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি রেকর্ড করেছেন 20.32 সেকেন্ডে রেকর্ডটা করেছেন, ঠিক আছে। এখানেও ছাত্ররা অপশন মনে রাখতে পারেনি কি অপশন ছিল, তাই আমি অ্যান্সারটা এইভাবে লিখে দিয়েছি। পরে প্রশ্ন দেখো, রাজস্থান হাইকোর্টের কোন রায় এফআইআর এবং আর্থিক লেনদেন সম্পর্কিত? এইটাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে, একটু টাফ আমি বলবো। রাজস্থান হাইকোর্টের একটা রায় দিয়েছিল 102 ধারা অনুযায়ী এফআইআর এর ভিত্তিতে পুলিশ ব্যাংক অ্যাকাউন্ট সিজ যদি করে সেটা অবৈধ, এটা রাজস্থান হাইকোর্ট কিন্তু ঘোষণা করেছে। যদি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হয় তাহলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে কিন্তু জানানো অবশ্যই বাধ্যতামূলক, এবং যদি এটা না হয় তাহলে পুলিশ যে অ্যাকাউন্ট ফ্রিজ করছে সেটা কিন্তু অবৈধ বা সেটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে। এই ধারাটা কিন্তু দিয়েছিল, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, একটু ডিফিকাল্ট লেভেল হাই ছিল। যারা করেছো তারা কমেন্টে জানিও কেমন হয়েছে তোমাদের সেটটা। পরে প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন, কোন কোম্পানি ভারতের কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন বাস্তবায়িত করেছে? কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন বা কিউকেবি এটা বাস্তবায়িত করেছে কিন্তু সি.ডট সিনার্জি কোয়ান্টাম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, তাছাড়া স্টারলাইট টেকনোলজি প্রাইভেট লিমিটেড এবং স্পেস টিএস। এখানেও অপশন কিন্তু ছাত্ররা মনে রাখতে পারেনি, সেই কারণে 3টে কোম্পানির নাম আমি দিয়ে দিলাম। 3টে কোম্পানির নামের মধ্যে যদি কোনো একটা অপশন থেকে থাকে সেটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। 24 নম্বর প্রশ্ন দেখো, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং রিভিউ অফ ল? আইনের যে পুনর্বিবেচনা এটা সম্পর্কে কোন স্টেটমেন্টটা কারেক্ট? এখানে এই অপশনগুলো ছিল, অনলি আফটার পার্লামেন্ট অ্যাপ্রুভাল, পার্লামেন্টের অ্যাপ্রুভাল পেলে সুপ্রিম কোর্ট আইন রিভিউ করতে পারে। তোমাদের কি তাই মনে হয় পার্লামেন্ট অ্যাপ্রুভ করবে, সুপ্রিম কোর্ট গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন রিভিউ করবে আইনটাকে? অনলি সুপ্রিম কোর্ট ক্যান রিভিউ। পরেরটা বলছে সুপ্রিম কোর্ট শুধুমাত্র রিভিউ করতে পারে। পরে অপশনে বলছে বোথ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ক্যান রিভিউ, আর নান অফ দ্য আবাব তো হবেই না। দেখো এখানে বলে রাখি, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুজনেই কিন্তু এই ল রিলেটেড রিভিউ কিন্তু করতে পারে। হাইকোর্ট যদি রিভিউ করে সেটা আর্টিকেল নাম্বার 226 অনুযায়ী করবে, এবং সুপ্রিম কোর্ট যদি সেই ল রিভিউ করে আর্টিকেল নাম্বার 32 অনুযায়ী করবে। তোমাদের এক্সট্রা ইনফরমেশন হিসেবে আর্টিকেল নাম্বারগুলো দিয়ে দিয়েছি।
আর্টিকেল 13 বলছে অল ল আর কনসিডার্ড ইনভ্যালিড ইফ দে কন্ট্রাডিক্ট দ্য কনস্টিটিউশন। যদি তারা কনস্টিটিউশনকে কন্ট্রাডিক্ট করে তাহলে সেটা ইনভ্যালিড, কোনো আইনই ভ্যালিড হবে না। আর্টিকেল 32 বলছে সুপ্রিম কোর্টের হাতে ক্ষমতা আছে আর্টিকেল 32 অনুযায়ী, যেখানে ফান্ডামেন্টাল রাইটস এবং যে আইনের যে পুনর্বিবেচনা সেটা কিন্তু সুপ্রিম কোর্ট করতে পারে, আর হাইকোর্ট 226 নম্বর ধারা অনুযায়ী করতে পারে। এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখছি, পরবর্তী শিফটে যারা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য কিন্তু খুব উপকার হবে। 25 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি পাসড বাই এ সিম্পল মেজরিটি আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন। সিম্পল মেজরিটিতে কোন ধরনের আইন পাস করা সম্ভব? দেখো সেম কোশ্চেন কিন্তু এই সেটাই আবার একটা করেছি আমরা। এখানে আর্টিকেল নাম্বার 368 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট সিম্পল মেজরিটিতে সম্ভব, নাকি প্রেসিডেন্ট রুল সিম্পল মেজরিটিতে সম্ভব, নাকি ইকুয়ালিটি বিফোর ল সেটা সিম্পল মেজরিটিতে সম্ভব, নাকি অল অফ দ্য অ্যাবাভ। দেখো তোমাদের বলে রাখি যে 356 নম্বর যে ধারা রাষ্ট্রপতি শাসনের জন্য সংসদে কিন্তু একটা সংখ্যাগরিষ্ঠ প্রস্তাব পাশ হলেই রাষ্ট্রপতি শাসন করতে পারে, সেটা হচ্ছে 356 নম্বর আর্টিকেল। এটা সিম্পল মেজরিটিতে কিন্তু সম্ভব। পরের প্রশ্ন ছিল চোল যে শাসনকালে জৈন সম্প্রদায়কে যে জমি দেওয়া হতো সেই জমির নাম কি ছিল? মানে হোয়াট ওয়াজ দ্য ল্যান্ড গিভেন টু দ্য জৈন কমিউনিটি ডিউরিং চোলা রুল কল্ড? সেটাকে বলা হচ্ছে পল্লীছত্তম। পল্লীছদ্মম এই শব্দটাও বলা হতো যদি জৈন সম্প্রদায়কে জমি দেওয়া হতো। দেখো চোল বংশের সাথে জড়িত কিছু টার্মস আমি নিয়ে এসেছি। যদি অব্রাহ্মণ কৃষকদের জমি দান করা হতো সেটাকে বলা হতো ভেলানা বোগাই, আর ব্রাহ্মণদের জমি দেওয়াকে বলা হতো ব্রাহ্মদেহ, আর স্কুলের জন্য যদি জমি দেওয়া হতো সেটাকে বলা হতো শালভোগ, এবং মন্দিরের জন্য যদি জমি প্রদান করা হতো সেটাকে বলা হতো দেবদান বা তিরুনাম দুক্কানি। এটা চোল রাজাদের আমলে এই জমি দেওয়ানের প্রথাটা ছিল। তার যে টার্মস গুলো তোমাদের কাছে নিয়ে আসলাম। 27 নম্বর প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালা কোন রাজ্য থেকে শুরু হয়? পশ্চিমঘাট পর্বতমালা সহ্যাদ্রি পর্বতমালা নামেও পরিচিত। ভারতের উপদ্বীপের প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ এই পশ্চিমঘাট পর্বতমালা, ওয়েস্টার্ন ঘাট। এটি কিন্তু শুরু হয়েছে ভারতের গুজরাট রাজ্যের দক্ষিণ অংশ থেকে শুরু হয়ে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ুর মধ্য দিয়ে গেছে। তাহলে সঠিক উত্তর হবে গুজরাট। গুজরাট থেকে ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিমঘাট পর্বতমালা শুরু হয়েছে। 28 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে ভারত থেকে কোন পণ্য রপ্তানির উপর জোর দেওয়া হতো? ব্রিটিশরা যখন ভারত শাসন করত কোন পণ্য বেশি করে রপ্তানি করে নিত? মূলত ভারতের বাজার থেকে কাঁচামাল এবং প্রাথমিক যেসব পণ্য ছিল তার উপরে কিন্তু ব্রিটিশরা জোর দিয়েছিল। এখানেও অপশন ছাত্ররা মনে রাখতে পারেনি, তাই এইটা আমি লিখে দিয়েছি। তোমরা আমাকে কমেন্টে জানাও যারা শীটটা দিয়েছো কি অপশনে ছিল, যদি তোমাদের মনে পড়ে জানাতে পারো। কম্পিউটার থেকে কোশ্চেন ছিল ডেস্কটপে যদি রাইট ক্লিক করো তাহলে কি আসবে? এখানেও ছাত্ররা ঠিকঠাক অপশন মনে রাখতে পারেনি। ডেস্কটপে যদি আমরা রাইট ক্লিক করি একটা কনটেক্সট মেনু ওপেন হয়। তোমরা বলো অপশন কি ছিল, যদি তোমরা জানতে পারো কমেন্টে জানাবে। 30 নম্বর প্রশ্ন ছিল হুইচ শর্টকাট কি ইউজ টু ক্লোজ অ্যান অ্যাপ্লিকেশন ইন উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম? কোন শর্টকাট কিটা ইউজ করলে কোনো একটা অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যায়? অল্ট F4। অল্ট F4 আমি যদি এখন প্রেস করি এই অ্যাপ্লিকেশনটা যেটাতে তোমরা দেখতে পাচ্ছ সেটা ক্লোজ হয়ে যাবে। বিষয়টা হচ্ছে শর্টকাট কি থেকে কোশ্চেন কিন্তু দিচ্ছে, কম্পিউটার থেকে দু একটা কোশ্চেন সব শিফটেই কমন পেয়ে যাবে। এই অ্যানালিসিস গুলো দেখে যাও, কোশ্চেন ধারে পাশ থেকেই পাবে। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মেজার অফ দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স? HDI ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত আছে তোমরা কমেন্টে জানাও। এই HDI ইন্ডেক্সে কোনটা মেজার করে না? নট কথাটা ছিল। দেখো HDI ইন্ডেক্স মেজার করে কিন্তু এই তিনটে বিষয়ের উপর, হেলথ, এডুকেশন এবং পার ক্যাপিটা ইনকাম। এই তিনটে বিষয়ের উপর কিন্তু HDI ইন্ডেক্স ডিপেন্ড করে। ঠিক আছে, এখন কোনটা বিষয়ে নির্ভর করে না সেই অপশনটা ছাত্ররা মনে রাখতে পারেনি, সুতরাং আমি তোমাদের দিয়ে দিলাম যে তিনটে বিষয়ের উপর নির্ভর করে। এই তিনটে ছাড়া যদি অন্য কোনো অপশনে থেকে থাকে তাহলে সেটাই কারেক্ট হবে। ঠিক আছে, হেলথ, এডুকেশন এবং ইনকাম উপর নির্ভর করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এখানে ভারতের র্যাঙ্ক কত আছে সেটা জানাবে। আর HDI ইন্ডেক্স কিন্তু প্রকাশ করে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, UNDP। তোমরা UNDPর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সেটাও জানাতে পারো। পরের প্রশ্ন, 2025 সালের জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচিতে অল কেরিয়ার ব্যবহার করার জন্য প্রধানমন্ত্রী মোদী কোন ওয়ার্কিং গ্রুপকে সুপারিশ করেছেন? নরেন্দ্র মোদী সেই গ্রুপকে সুপারিশ করেছিলেন, সেটা হচ্ছে নিক্ষয় মিত্র। এটা কিন্তু একটা স্বেচ্ছাসেবী গ্রুপ, যারা যক্ষ্মা থেকে নির্মূল হয়েছে তাদের যে কর্মসংস্থান জন্য সুপারিশ কিন্তু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রুপটার নাম হচ্ছে নিক্ষয় মিত্র গ্রুপ। এরা একটা স্বেচ্ছাসেবী গ্রুপ যারা যক্ষ্মা রোগীর সহায়তা করে থাকে। ইন হুইচ রিজিয়ন অফ ইন্ডিয়া আর চিল্কা অ্যান্ড পুলিকট লেক লোকেটেড? চিল্কা এবং পুলিকট লেক ভারতের কোন অঞ্চলে অবস্থিত? সকলে এটা পেরেছো, ইস্টার্ন কোস্টে কিন্তু অবস্থিত।
হুইচ অ্যাসিড ইজ অ্যাসোসিয়েট টু ফাঙ্গাস লাইক মোল্ড অ্যান্ড ইয়েস্ট। দেখো এখানে অপশন ছাত্ররা মনে রাখতে পারেনি, তোমাদের লিখে দিই। নিউক্লিক অ্যাসিড কিন্তু দায়ী, এদের বৃদ্ধির জন্য কিন্তু অপরিহার্য অণু হচ্ছে এই নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। এবার কি অপশন ছিল সেটা তোমরা একবার কমেন্টে জানাবে। 35 নম্বর প্রশ্ন ছিল উইন্ডোজ সেটিং খোলার শর্টকাট কি কি। 40টা মেমোরি বেসড কোশ্চেনের মধ্যে অনেকগুলো কোশ্চেন ছাত্রছাত্রীরা জোগাড় করে পাঠিয়েছে। উইন্ডোজের সেটিং খোলার যে শর্টকাট কি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, কারণ সব প্রশ্নের উত্তর আমি করে দিচ্ছি। তোমরা একটু সার্চ করো, তোমরা একটু সার্চ করে কমেন্টে অ্যান্সারটা জানাও, দেখো তোমাদের প্রস্তুতিটা কিন্তু আরো ভালো হয়ে যাবে, ঠিক আছে। কোন অপশনটা তোমাদের কারেক্ট মনে হচ্ছে একবার কমেন্টে জানাবে, ঠিক আছে। আচ্ছা তোমাদের বলে দিই, এটা উইন্ডোজ কিন্তু 1 হবে না, উইন্ডোজ আই হবে, হ্যাঁ একটু মিস্টেক হয়ে গেছে। ভারতের সর্বোচ্চ স্তরের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা কোনটি? হাইয়েস্ট লেভেল স্পোর্টস কোনটা? ন্যাশনাল স্পোর্টস বা জাতীয় ক্রীড়া। অপশনগুলো দেখো, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি স্পোর্টস এরকম ধরনের ছিল, তবে ন্যাশনাল স্পোর্টস বা জাতীয় ক্রীড়া এটাই কিন্তু সর্বোচ্চ হাইয়েস্ট। 36টা কোশ্চেন কিন্তু আমি কালেক্ট করতে পেরেছি ছাত্রছাত্রীদের কাছ থেকে, মেমোরি বেসড কোশ্চেন। তোমাদের কেমন লাগলো 28 আগস্টের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সামের অ্যানালিসিসটা কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবে। সকলে সামনের পরীক্ষাগুলো ভালো করে দেবে। ধন্যবাদ, এখানে শেষ করছি।